আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আরেকটা ক্লাস নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে গিয়ে আমরা আজকে দুতরফা দাখিলা পদ্ধতির রক্ষিত হিসাবের বই সেগুলো সম্পর্কে কিছু জানবো। সামনে মনে হয় চক্র সম্পর্কেও জানবো। তো শুরু করা যাক। জাবেদা কি? জাবেদা একটা প্রাথমিক বই। হ্যাঁ, আগে দেখি কি বলেছে। দুতরফা দাখিলা পদ্ধতিতে যে সকল প্রধান হিসাবের বই রাখা হয় তা শ্রেণী বিভাগ নিচে দেখানো হলো। জাবেদা কি? জাবেদার মধ্যে আপনারা প্রতিটা ট্রানজাকশনের দুইটা সাইট মানে ডেবিট ক্রেডিট নির্ণয় করেন। এখানে কি বলছে? লেনদেন সংগঠিত হওয়ার পর তা চিহ্নিত করে দুইতরফা দাখিলার পদ্ধতির নীতি অনুযায়ী ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ যে প্রথম যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে কি প্রাথমিক হিসাবের বই বা জাবেদা বলে। মনে থাকবে, খুবই ইম্পর্টেন্ট। জাবেদার সঙ্গে আপনার চাইতে পারে, তখন আপনারা এটা লিখে দিতে পারেন। আচ্ছা, ক্রয় জাবেদা কি? ক্রয় জাবেদা একটা বিশেষ জাবেদা। জাবেদার কিছু সেগমেন্ট আছে, এর মধ্যে বিশেষ জাবেদার মধ্যে ক্রয় জাবেদা পড়ে। এগুলো আপনারা এইচএসসি লেভেলে আরো বিস্তারিত জানবেন। এখানে জাস্ট একটা গ্লিমস আইডিয়া দিয়ে দিচ্ছে। ক্রয় জাবেদা কি? যত রকম বাকিতে ক্রয় করবেন সবগুলা কোথায় আসবে? ক্রয় জাবেদা আসবে। কিন্তু এখানে কি পণ্য ক্রয়, সম্পদ ক্রয় না। বাকিতে সম্পদ ক্রয় করলে আসবে না। যে পণ্য ক্রয় বলতে কি, যে পণ্যটা আপনি সেলিং এর পারপাসে বা বিক্রি করার উদ্দেশ্যে কিনবেন, ঠিক আছে, ওইগুলো ক্রয় জাবেদা আসবে। এই গেল ক্রয় জাবেদা। আমাদেরকে যদি কেউ এভাবে বুঝাই দিত। বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা কি? যত রকম ক্রয় জাবেদার মতো যত রকম বাকিতে বিক্রয়, সবগুলা বিক্রয় জাবেদা আসবে। এখানে যেগুলা মানে আপনি বিজনেসে মানে যেগুলা সেলিং এর পারপাসে মার্চেন্ডাইজ বা পণ্য পণ্য ওইগুলাই এখানে বিক্রয় জাবেদার মধ্যে আসবে। যদি সম্পদ বিক্রি করেন, মনে করেন পণ্যও কিন্তু সম্পদ, কিন্তু পণ্য চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, যেমন কোনো আসবাবপত্র হইতে পারে বা আপনার বিজনেসের ল্যাপটপ হইতে পারে, ওটা বিক্রি করলে ওটা কিন্তু আবার বিক্রয় জাবেদা আসবে না, ঠিক আছে? এটা মনে রাখবেন। যত রকম বিক্রয় জাবেদার ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লিপিবদ্ধ করা হয়। এখানে শুধু যেগুলা বিজনেসের সেলিং এর পারপাসে, হ্যাঁ, আয় ব্যয় করার উদ্দেশ্যে যেগুলা করা হয়, শুধু ওই ট্রানজাকশন গুলো আসবে। ক্রয় ফেরত কি? চিন্তা করে দেখেন, কমন সেন্স। বাকিতে ক্রয়ের গুলা যদি ক্রয় জাবেদায় যায়, তাহলে মানে কি বাকিতে ক্রয় ফেরত গুলা যেগুলো হয়েছে, কোনো পণ্যের মধ্যে ফল্টি আছে, তো আমি আমার সাপ্লায়ারে ফেরত দিয়ে দিছি, তো ওইটা কি ক্রয় ফেরত জাবেদায় আসবে, ঠিক আছে? বিক্রয় ফেরত কি? কেউ যদি আমার কাছ থেকে পণ্য কিনে সে আমার প্রোডাক্ট ফেরত দেয়, তখন আমার যে জাবেদার মধ্যে আমি লিপিবদ্ধ করবো সেটা হচ্ছে কি বিক্রয় ফেরত জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা কি? এখানে সকল প্রকার নগদ ট্রানজেকশন এখানে আসবে। নগদে কিভাবে টাকা আসতেছে এগুলো সব এখানে আসবে, ঠিক আছে? নগদ প্রদান জাবেদা কি? সকল প্রকার নগদ টাকা কিভাবে বিজনেস থেকে চলে যাচ্ছে সেগুলো এখানে আসবে। এইচএসসি লেভেলে আপনারা এগুলো সম্পর্কে বিস্তারিত ম্যাথ করবেন, ছক করবেন, অনেক ক্রিটিক্যাল কিছু ম্যাথ করবেন, তারপর ওই নগদান বইও করবেন। এখানে মনে হয় আপনাদেরকে ইনিশিয়ালি মোটামুটি কিছুটা আইডিয়া দিয়েছে। তারপরও সামনে আমরা ইনশাল্লাহ, আমি এইচএসসি লেভেলে কন্টেন্টও দিব, এইচএসসি কেন অনার্স লেভেলে কন্টেন্টও দিব। ফিউচারে আমার সিএটা কমপ্লিট হয়ে গেলে আমি সিএর কন্টেন্টও দেওয়ার চেষ্টা করব। যাই হোক, ইনশাল্লাহ। আর প্রকৃত জাবেদা কি? যে সকল লেনদেন উপরোক্ত কোনো প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা যায় না, প্রকৃত জাবেদায় সেগুলা কি লিপিবদ্ধ করা হয়, ঠিক আছে? তারপর খতিয়ান। জাবেদা থেকে আমরা খতিয়ানে স্থানান্তর করি। জাবেদায় লিপিবদ্ধকৃত লেনদেন সমূহ আলাদা আলাদা শ্রেণীবিন্যাস করে উপযুক্ত শিরোনামের হিসাবের ছকে স্থায়ীভাবে লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে কি বলে? খতিয়ান বলে। এখানে কি আমরা স্থায়ীভাবে লিপিবদ্ধ করি, এটা জেড ট্রেনে। আচ্ছা, হিসাব চক্র খুবই ইম্পর্টেন্ট। এটা নিয়ে ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের এসএসসি তে কোয়েশ্চেনও আসতে পারে যে হিসাব চক্র কি, এসএসসি থেকে না এইচএসসি তেও আসে। হিসাব চক্র হচ্ছে প্রথমে এই যে দেখছেন লেনদেন শনাক্ত করতে হয়, ট্রানজেকশন নাকি, এটা বিজনেসে কোনো ইকোনমিক্যাল বেনিফিট আনতেছে নাকি, সেটা আমার টার্গেট করতে হয়। তারপর কি এটা আমি বিশ্লেষণ করি, হ্যাঁ, বিশ্লেষণ করে কোনটা সম্পদ কোনটা ব্যয় এটা বোঝার চেষ্টা করি। তারপর জাবেদাভুক্তকরণ করি। জাবেদাভুক্তকরণ কি? ওই যে দুতরফা দাখিলা পদ্ধতি, ডেবিট আর ক্রেডিট করা। দুতরফা না, দুতরফা দাখিলা পদ্ধতি, ডেবিট ক্রেডিট নির্ণয় করি। তারপর এটা আমরা খতিয়ানে স্থানান্তর করি। খতিয়ান থেকে আমরা দেখি রেওয়া মিলের মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাই করি, মানে দেখি যে দুই সাইড ঠিক আছে নাকি। তারপর সমন্বয় দাখিলা তৈরি করি। তারপর আমরা কার্যপত্র তৈরি করি। কার্যপত্রের মধ্যে এটা একটা ঐচ্ছিক পত্র, এটা করলে কি হয় আমাদের আর্থিক বিবরণী করতে সহজ হয়। তারপর আমরা সমাপনী দাখিলা তৈরি করি। তারপর হিসাব পরবর্তী রেওয়া মিল তৈরি করি। এগুলা কি আমরা প্রতিটা বিস্তারিত সম্পর্কে জানবো, সমস্যা নেই। লেনদেন বিশ্লেষণ করা মানে কি? লেনদেনের ডেবিট ক্রেডিট বুঝা, দুটা পক্ষ বের করা, হ্যাঁ, জাবেদা ভুক্তকরণ, ওই যে ডেবিট ক্রেডিট নির্ণয় করে তা ভুক্তকরণ। এখানে পড়ার কিছু নেই, আপনারা রিডিং পড়ে নিয়ে। তারপর এটা কি আমরা জাবেদার অ্যামাউন্ট গুলো আমরা কি খতিয়ানে স্থানান্তর করি। তারপর কি ওই খতিয়ানের অ্যামাউন্ট গুলো আমরা রেওয়া মিল প্রস্তুত করতে মানে গাণিতিক শুদ্ধতা যাচাই করি। এই যে দেখেন খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত ক্রেডিট উদ্বৃত্ত কি
আমরা ব্যালেন্স করি। এগুলো আমরা রেওয়ামিলের চ্যাপ্টারে যদি থাকে আমরা দেখবো, আরো সমস্যা নেই। তারপর সমন্বয় দাখিলা তৈরি করি, কোনো রকম যদি সমন্বয় করা হয় সেগুলো আমরা এখানে করি। ব্যবসায় প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য সংশ্লিষ্ট হিসাবকালে প্রাপ্য আয়, বকেয়া খরচ, অগ্রিম খরচ, অনাপর্জিত আয়, দুতরফা দাখিলা সমন্বয় করতে সমন্বয় দাখিলা প্রদান করা, ঠিক আছে। তারপর কার্যপত্র প্রস্তুত করি, আর্থিক বিবরণী প্রস্তুত করি, সমাপনী দাখিলা তৈরি করি। এগুলো আপনারা রিডিং করে নিন, এগুলো জাস্ট কনসেপচুয়াল। আমি আপনাদেরকে এগুলোর ম্যাথ করাবো না, বুঝাই দিব না। নলেজ আপনাদেরকে নিতে হবে। অ্যাজ এ টিচার আমি আপনাদেরকে ওইটা বুঝতে বা গাইড করতে আপনাদেরকে সাহায্য করতে পারি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের হিসাব চক্র, এটা আপনাদের মুখস্থ করতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এগুলো প্রতিটা সম্পর্কে জানবেন, এগুলো আপনাদের কোয়েশ্চেন আসতে পারে, সো আপনারা এটা মাস্ট ভেরি ইম্পর্টেন্স দিয়ে পড়বেন। আর দুতরফা দাখিলা পদ্ধতি তো ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে পড়াইলাম। হিসাবের ধারাবাহিকতা রক্ষার পদ্ধতি, আচ্ছা এটা মেবি কনসেপচুয়াল কিছু জিনিস পড়ে নিয়ে। একতরফা দাখিলা পদ্ধতি, এটা বৈজ্ঞানিক কোনো কিছু না, মানে দুতরফা দাখিলা পদ্ধতি আমাদের বৈজ্ঞানিক। এএসএসসি লেভেলে এটা মেবি আছে, এইচএসসি লেভেলে আছে নাকি বা অনার্স লেভেলে এগুলো লাগে না অ্যাকচুয়ালি এখন। তারপর দেখি কি বলেছে, যে সকল ব্যবসা প্রতিষ্ঠানে আয়তন ছোট, লেনদেনের সংখ্যা কম, সে সকল প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী কি হিসাব সংরক্ষণ করা হয়। এই পদ্ধতিতে কোনো লেনদেনের একটি পক্ষ, কোনো লেনদেনের দুটি পক্ষেরই এবং কোনো লেনদেনের কোনো পক্ষই লিপিবদ্ধ করা হয় না, মানে কোন রকম জাস্ট একটা ট্রানজাকশন লিপিবদ্ধ করা হয়। প্রকৃত পক্ষে একতরফা দাখিলা প্রকৃতির বিজ্ঞানসম্মত পদ্ধতি না, দেখছেন পড়ি নেই তারপরে বললাম। হ্যাঁ, এই পদ্ধতিতে কি, এই পদ্ধতিতে কিছু সম্পদ দায় হিসাব সংরক্ষণ করা হলেও আয় ব্যয় হিসাব সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না, ঠিক আছে। যেমন ব্যবসায় লাভ ক্ষতি নিরূপণের ক্ষেত্রে নিম্নোক্ত সূত্র বা পদ্ধতি ব্যবহার করা হয়। আচ্ছা দেখি কি সূত্র তারা ব্যবহার করে লাভ ক্ষতি নির্ণয় করতে। লাভ ক্ষতি নির্ণয় করতে এই সূত্রটা তারা ব্যবহার করে, সমাপনী মূলধন মানে বছর শেষের যে মূলধনটা তার সাথে কি উত্তোলন যোগ করে দেয়, মাইনাস করে দেয় কি প্রারম্ভিক মূলধন, বা প্রারম্ভিক মূলধন কি ব্যবসার শুরুতে যে মূলধনটা বা অতিরিক্ত ব্যবসায় রানিং অবস্থায় যদি কোনো মূলধন আসে সেটা যোগ করে দেয়। প্রারম্ভিক মূলধন কি, প্রারম্ভিক মূলধন হচ্ছে খুব ইজি, আপনি অ্যাকাউন্টিং ইকুয়েশনে যান, কমন সেন্স ইউজ করেন, এল প্লাস ই, তাই না, এ ইজ ইকুয়াল টু এল প্লাস ই না, আপনারা হিসাব সমীকরণের চ্যাপ্টারটা দেখেন তাহলে বুঝার চেষ্টা করুন, বুঝতে পারেন। প্রারম্ভিক মূলধনের ক্ষেত্রে কি হচ্ছে, হ্যাঁ আমার এখানে কি এই প্রারম্ভিক ইকুইটিটা বের করতে বলছে না, এখানে কি বলছে মোট সম্পদ। চিন্তা করে দেখেন, এটা যদি 10 টাকা হয়, এটা যদি 10 টাকা হয়, হ্যাঁ আর তাহলে এই দুটো যোগ করলে কত হয়, আমার অ্যাসেট কত হয়, 20 টাকা না। আপনাদেরকে খুব ইজিলি বুঝাই। তো এখানে কি বলছে, প্রারম্ভিক মূলধনের ক্ষেত্রে কি বলছে, প্রারম্ভিক মোট সম্পদ থেকে কি প্রারম্ভিক মোট দায় বাদ দিলে যে অ্যামাউন্টটা থাকে তাহলে তাকে কি বলে, তাকে কি বলে প্রারম্ভিক মূলধন বলে। এই যে দেখেন, এই যে 20,000 আমার কি প্রারম্ভিক মোট সম্পদ না, এটা থেকে আপনি এই 10 টাকা মাইনাস করে দেন, প্রারম্ভিক মোট দায় মাইনাস করলে এই যে 10 টাকা আপনি পাচ্ছেন না, এটা কি আপনার প্রারম্ভিক, এটা আপনার কি প্রারম্ভিক কি প্রারম্ভিক মূলধন, মালিকানা সত্ত্ব বা মূলধন, ঠিক আছে। ঠিক একইভাবে বিজনেসে নানা রকম মানে ঘটনা ঘটছে, নানাবিধ প্রবলেম মানে খরচ হয়েছে, আয় হয়েছে, ব্যয় হয়েছে। তো এখন বিজনেসের বছর শেষে বিজনেসের হচ্ছে গিয়ে 30 টাকা, যার মধ্যে 5 টাকা হচ্ছে দায় আর আমার 25 টাকা কি আমার মূলধন, সমাপনী মূলধন, এটা হচ্ছে বছর শেষে। হ্যাঁ, এই যে সমাপনী মূলধনটা আমি কিভাবে বের করবো, মোট সম্পাদন আমার কত 30 টাকা না, মোট সম্পদ 30 টাকা আর মোট দায় কত 25 টাকা। তো 30 টাকা থেকে 25 টাকা বাদ দিলে আমার কত আসে, মূলধন কত 25 টাকা, বুঝতে পারছেন। মোট দায়টা যদি আমি বাদ দিই 25 টাকা পাচ্ছে, এভাবেই আমরা কি নির্ণয় করি, ঠিক আছে। এখন দেখি এরা কি বলছে, সমাপনী মূলধন উত্তোলনের সামষ্টিক প্রারম্ভিক ও অতিরিক্ত মূলধনের সমষ্টির পক্ষে নির্ণয় বড় করা হলো পার্থক্যটি লাভ করার মাধ্যমে ক্ষতিপূরণের গণ্য করা হবে, উদাহরণের মাধ্যমে দেখানো হলো মিসেস খাতুনের। আচ্ছা এখানে প্রারম্ভিক কি দেওয়া, এটা প্রারম্ভিক দেওয়া, এটা সমাপনী দেওয়া। এখন আমি কি বের করবো, একতরফা দাখিলা পদ্ধতিতে কি কোশ্চেনে কি বলছে যে 2017 সালে লাভ ক্ষতি নির্ণয় করবো, তাই তো। এখন এই যে আমার প্রারম্ভিকটা দেওয়া, সমাপনীটা দেওয়া, তো আমি প্রারম্ভিকের ক্ষেত্রে প্রারম্ভিকের সূত্র দিয়ে দিব, প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তো প্রারম্ভিকের এই যে 1,20,000 আর 30,000 35,000 বসাই দিলে এই যে আমার মোট, তাহলে আমার প্রারম্ভিক মূলধন কত বেরিয়েছে 85,000। সমাপনীর ক্ষেত্রেও সেম, সমাপনীর অ্যামাউন্টটা এই যে এটা বসাই দিচ্ছি এখানে, আর এই 55,000-এর অ্যামাউন্টটা এখানে বসাই দিচ্ছি, ক্যালকুলেশন করলে আমার 95,000, এটা আমার কি সমাপনী মূলধন। এখন আমি লাভ ক্ষতির ফর্মুলাতে ফালাই দিব,
লাভ ক্ষতির ফর্মুলাতে যদি আমি ফালাই দিই, তাহলে আমার এই যে সূত্রটা মনে নাই, সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস কি প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন। তো আমার সমাপনী মূলধন কত বেরিয়েছে, এত বেরিয়েছে। আর উত্তোলন আমার কত বেরিয়েছে, কোয়েশ্চেনের মধ্যে মেবি 30,000 টাকার উত্তোলন দেওয়া আছে, ঠিক আছে। এই যে দেখেন এখানে 30,000 টাকার উত্তোলন দেওয়া আছে। তো এই 30,000 টাকার উত্তোলন আমি বসায় দিলাম, সরি। আর প্রারম্ভিক মূলধন আমি বের করছি 85,000, আর অতিরিক্ত মূলধন কোয়েশ্চেনের মধ্যে 20,000 দেওয়া আছে। 20,000 বসানোর পরে আমি ক্যালকুলেশন করলি আমি আমার আলটিমেট ভ্যালুটা বা লাভের পরিমাণটা বা ক্ষতি হলে ক্ষতির পরিমাণটা পেয়ে গেলাম। তো এই চ্যাপ্টারে এই ছিল, আর কিছু নেই, 19 আছে, আপনারা প্র্যাকটিস করে নিন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই চ্যাপ্টারের সবগুলা ভিডিও আমার প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন। আমাকে সাপোর্ট করেন, দোয়া করেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।